শুভ সন্ধ্যা বন্ধুরা। বহুদিন পরে আমি আমার নিজের লেখা একটা গল্প তোমাদেরকে শোনানোর জন্য চলে এলাম। বহুদিন মানে আমি যখন ইউটিউব চ্যানেল আমার মানে খুলেছিলাম, তখন প্রথম দিকে আমি নিজের অভিজ্ঞতা বলতাম আর এই গল্পই বলতাম। আর রান্না বান্না, তারপরে এই কজ অ্যান্ড এফেক্টের কথাটা পরবর্তীকালে শুরু করেছি, যখন দেখলাম যে মানুষজন শুনতে মানে চাইছে আরও, তখন আমি কজ অ্যান্ড এফেক্ট বলতে শুরু করেছিলাম। প্রথম দিকে কিন্তু আমি আমার নিজের গল্পই বলতাম। তো যাই হোক, একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে এলাম যে কর্ম কিন্তু ফিরে আসে। সত্যি কর্ম কিন্তু বারবার আমাদের জীবনে ফিরে আসে, সেটাকে কর্মফল বলো বা যাই বলো। তো সেই নিয়ে একটা ছোট্ট গল্প আমি লিখেছি, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। তো ক্যারেক্টার, যে মেন ক্যারেক্টার, তার নাম হচ্ছে রক্তিম। রক্তিমের এখন প্রায় বয়স কিন্তু 50-52। তো দুটো ছেলে আর বউ। এদিকে অদ্ভুত একটা প্যাটার্ন ওর আছে, সেটা হচ্ছে চাকরি টেকে না। তো বহুবার ও ব্যবসার চেষ্টা করেছে, ব্যবসাও ভালো করে হয় না। মানে যতবারই ব্যবসা করতে যায় ততবারই ওর ব্যবসায় কিন্তু একটা লস হয় ওর। তো সকলেই বলে, বাড়ির বড়রা, ওর ওয়াইফ, সবাই বলে যে চাকরি ভালো, একটা ফিক্সড টাকা আসবে, সে যাই হোক, ব্যবসায় অত হয়তো হবে না, কিন্তু একটা ফিক্সড টাকা হবে। তো চাকরিতেই স্টিক করার জন্য। তো এখনও পর্যন্ত কিন্তু বেশ অনেকগুলো চাকরিও করেছে, কিন্তু কোনো চাকরিটাও ধরে রাখতে পারে না। তো ইদানিং যে চাকরিটা করতো সেটাও কিন্তু বেশ জনা আটেক মানে ছাঁটাই হলো। সেই ছাঁটাইয়ের মধ্যে ওর নামও আসলো, ওর সঙ্গে আরেকটি ছেলের নাম এলো। মানে ওরই পাড়ায় থাকে এবং কাছাকাছি এখন যেখানে ওরা থাকে সেখানেই থাকে। ছেলেটির নাম বাবুলাল। তো বাবুলাল নামটা শুনলে একটু অদ্ভুত লাগছে। তোমাদের আগেই কিন্তু আমি বলে দিলাম, এটা কিন্তু আমার একদম বানানো গল্প, কেননা প্রচুর কমেন্টের আগে আমার গল্পে এসেছে, পুরনো মানে 2-3 বছর আগের সেই গল্পগুলো, যে এটা সত্যি গল্প কিনা, এটা সত্যি ঘটনা নয়। তো একেবারে মনের খেয়ালে তৈরি। তো এই বাবুলাল নামটা শুনে তোমরা যেও না। বাবুলাল লোকটি খুবই ভালো, লোক বলো বা ছেলে বলো, তারও কিন্তু এরমই বয়স। তো ওরা এবার ঠিক করেছে, বেশ 4-5 মাস হয়ে গেছে, এবার কত লোকের আর কত টাকা জমানো থাকে, তো টাকা কিন্তু শেষের দিকে দিয়ে এবার ওরা ঠিক করেছে বহুদিন ধরে এটা ওটা দেখে এদের একটা দাল হয়েছে, এরা ক্লাউড কিচেন করবে। এবার কোনো ব্যবসায় তো আর দুম করে শুরুও করা যায় না, আবার প্রফিটের মুখও দেখা যায় না, সেটার জন্য সময় লাগে। তো যাই হোক, ওরা ফ্যামিলির পারমিশন নিয়ে, দুটো ফ্যামিলি মানে বউরা পারমিশন দিলে পরে ওরা, কেননা এই বয়সে আর কোথায় চাকরি করবে, আর খাওয়া দাওয়ার ব্যবসাটা সব থেকে ভালো। মানে যে ব্যবসাটা, ওষুধের ব্যবসা এবং খাওয়া দাওয়ার ব্যবসা, এই দুটো ব্যবসা কিন্তু ঠাকুরের কৃপায় চলে। তো যাই হোক, ক্লাউড কিচেন করবে, সেটার জন্য কিছু জিনিসপত্র, মাল কম দামে কেনবার জন্য ওরা একটা মার্কেটে যাবে, এবং সেই মার্কেটটা কিন্তু শহর ছাড়িয়ে বেশ অনেক দূরে। তো ঠিক করা হয়েছে দিন 2-3 তো লাগবেই। তো বাবুলালকে বলা হয়েছে যে বাবুলালের এখন তো সমস্ত ইয়েতে আধার কার্ড এই সেই সমস্ত লাগে। তো বাবুলাল সেই টাকাটা, নমিনাল টাকা অ্যাডভান্স নিয়েছে। আর যেহেতু একদম ভিতর দিকে, খুব নামি মানে কিছু নয়, একদম ছোটোখাটো একটা হোটেল, তো সেখানে বাবুলাল কিন্তু ওই অনলাইনে বুকিং করে নিয়েছে। দিয়ে এবার ওরা ভোরবেলা বেরিয়েছে যেদিন যাবে। তো যখন পৌঁছেছে তখন বেশ সকাল 7টা-7:30। তো ওরা কিন্তু আর অনলাইনে সমস্ত বুকিং হয়ে গেছে, ওদের কাছে মেসেজ চলে এসছে, কিন্তু হোটেলে ওরা আর যায়নি। ওরা একদম সরাসরি বাসে গেছে, যেখানে গেছে ওরা বাসে গেছে। দিয়ে বাস থেকে নেমে ওরা সোজা হোলসেল মার্কেট বা যেখানে ওদের অ্যাড্রেস মানে ঠিকানা নিয়ে গিয়েছিল সেখানে গেছে, যাতে সময় নষ্টটা না হয়। দিয়ে ওরা গেছে এবং বেশ কয়েকটা দোকান ওদের ঘুরে টুরে দেখতে হবে, দামপত্র করতে হবে, করেছে। এবং কোনো জায়গায় মানে সকাল 7টা-7:30 পৌঁছে গেছে ওখানে, তখনও সব দোকান খোলেও নি। তো যেতে যেতে যা সময় লেগেছে, ওখানে হালকা একটু চা বিস্কুট খেয়ে ওরা 10টা-10:30 অবধি ওইখানে ঘুরে টুরে, মোটমাট দোকান টোকান খোলার পরে ওরা দেখে টেকে 3টে-3:30 অবধি ওরা ওই সমস্ত দামপত্র, কোথায় কম দাম, কোথায় বেশি দাম, একটু কোথায় কম পাবে, লিস্ট করতে করতে দুজনে মিলে 3:30 যখন বেজে গেছে, তখন ওরা আর পারছে না, স্পেশালি রক্তিম আর পারছে না। রক্তিমের মানে শরীর একেবারে আর নিচ্ছে না, খিদে পেট চু করছে, বাইরে আর খাবে না। বাইরে খেতে গেলে আবার এক গাদা টাকা। নিজেরাই আলোচনা করলো যে আমরা হোটেলে ওখানে চলে যাই, জামা কাপড় ছেড়ে আমরা ওখানেই কিছু একটা, মানে বাইরে থেকে আর খাবো না, ওখানে গিয়েই কিছু একটা করে নেবো। তো
তো ওরা ওখান থেকে ব্যবস্থা অটো বা কিছু একটা নিয়ে ওরা হোটেলে পৌঁছায়। যখন হোটেলে পৌঁছায় তখন বেশ মানে 4টে 4:30 বেজে গেছে। হোটেলে পৌঁছে ও আর পারছে না, মানে কতক্ষণে ওই ও ব্যাগ ট্যাগগুলো রাখছে। আর ইন দি মিন টাইম যেহেতু বাবুলাল আধার কার্ড দিয়েছে, বাবুলালই সমস্ত করেছে, তো বাবুলাল রিসেপশন নয়, মানে ওরা দেখছে বাবুলাল যে একটা ছোট বাড়ি, মানে একতলা আর ওপরে বোধহয় একটা ঘর আছে, ছাদের ঘর বা এরকম, ওই একটা বাড়ি, মানে ছোট্ট একটা বাড়ি, সেটাকে মানে একটু গ্রাম সাইডে বললাম তোমাদের আগে, একটা বাড়ি, সেই বাড়িরও আবার রং টং ওঠা, সেইখানেই ওরা যে রুমগুলো আছে সেই রুমগুলো ওরা হোটেলের মতো করে করে। তো পিছন ফিরে বাবুলাল ওই টাকা পয়সা যেগুলো ছেলেটি যে রিসেপশনে রয়েছে বা বোর্ড লাগানো একটা, তো সেখানে ওর মোবাইলের মেসেজ দেখিয়ে ও আধার কার্ড এইসব দেখিয়ে ইন দি মিন টাইম পিছন থেকে ও এই কাঁধের কাজটা শক্ত করে কেউ জানে ধরেছে। পিছন ফিরে তাকতে দেখছি রক্তিম একদম হাঁপাচ্ছে। তো ওনার অবাক হয়ে গেছে, ও তখন টাকা দিচ্ছিল, বলছে ইশারা করছে চল আমি এখানে থাকবো না। তখন ও না অবাক হয়ে গেছে, থাকবো না মানে একটা বুকিং করাই তো টাকা পয়সাই হবে, শিগগিরই মানে ও তখন ঘামছে, মানে এমন, আমি মুখে বললে তো অত বলা যায় না, এগুলো দেখলে বেশ ভালো লাগে। ও যখনও পিছন ফিরে তাকিয়েছে দেখছে রক্তিম সেই পাসিনা একদম ঘামছে, আর কথাও বলছে আমার ওই তোতলামির মতো একটা করছে যে বেরিয়ে চলো। ও কথার উত্তরও দিতে পারছে না, ও তো আগা মাথা কিছুই বুঝলো না। ছেলেটা খালি বলল যে স্যার এখনো নেই, স্যার আসলে অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাডজাস্টমেন্টের টাকা যারা বাইরে খাচ্ছিল না, যে টাকা খরচা হবে বলে, বেশ 1200-1400 টাকা মতো ওদের ওই অ্যাডজাস্টমেন্ট, ভদ্রলোক যার হোটেল বা যার এই বাড়িটা, সে তখনও আসেনি, সে এলে ছেলেটা বলছে ওইটাও করতে হবে না, মানে ইমিডিয়েটলি বেরো, আমার এখানে ভালো লাগছে না। মানে সাংঘাতিকভাবে একটা, মানে 5-6 মিনিটের মধ্যে বাবুলালকে নিয়ে হিড় করে ও বাকি টাকাটা আর দিতে হয়নি, মানে হোটেলের চার্জার দিতে হয়নি, ওদের কাজও তো হলো না, কিছুই হলো না। তো ওরা ভেবেছিল আজকে হয়নি, কালকে ওরা বিশ্রাম নিয়ে হোটেলে ওরা কালকে গিয়ে মার্কেটিং করবে যা। তো কিছু এখন বাবুলাল তো একদম আকাশ থেকে পড়েছে যে হলোটা কি, যে কিন্তু রাস্তা দিয়ে যে যাচ্ছে না, ও একটা মুখে কথা নেই, মানে বাবুলাল এটা ওটা জিজ্ঞেস করছে, কিচ্ছু না। ওরা গিয়ে শটাং গিয়ে সেই বাস স্ট্যান্ডে গিয়ে আগে যাচ্ছে রক্তিম, গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বলছে আমি এখন কোনো কথা বলতে পারছি না, কলকাতায় ফিরি তারপর কথা বলবো। তো যাই হোক বাবুলাল আর ঘাটায়নি, ওরা বাসে উঠেছে এবং ওভারনাইট, মানে ওই রাত্রিবেলা ওরা ট্রাভেল করবে না, ওরা প্ল্যান করেই বেরিয়েছিল যে রাতে না, যা করবো আমরা দিনে। আজকাল দিনকালটা তো অন্যরকম, কিন্তু সেই দেখো যখন ওরা বাস পেলো তখন বোধহয় 7টা বেজে গেছে। তো ওরা ওভারনাইট ওদের ওখান থেকে ফিরতে হবে, মানে ফিরে ওরা কলকাতা যখন আসবে তখন ভোর। তো যাই হোক কোনো কথা নেই, তারপর তো দুজনেই খুব ক্লান্ত, কোনো খাওয়া দাওয়া, মানে খালি পেট। যাই হোক বাবুলাল মনে মনে ভাবছে রাস্তা দিয়ে যখন বাস যাবে কোনো একটা ধাবায় দাঁড়িয়ে একটা খেয়ে নেবো বা এরকম একটা কিছু। ও তো কোনো কথারই উত্তর দিচ্ছে না, একটা মারাত্মক হিট অফ দ্য মোমেন্টে, মানে কি বলবো, মানে একদম ওই ইয়ের মধ্যে ওরা বেরিয়ে উঠে, মানে গিয়ে বাসের টিকিটও পেয়ে গেছে, উঠে পড়েছে। দিয়ে এবার বাস রওনা দিয়ে দিয়েছে, তখন বেশ সন্ধে। এবারে ঘুমোচ্ছিল রক্তিম, অঘোর ঘুম, হঠাৎ করে মায়ের চিৎকারে ঘুমটা ভেঙে গেছে। মা একেবারে সেই চিৎকার করে বলছে বাবার পকেট থেকে টাকা নিয়েছো, আবার তুমি বাবার পকেট থেকে টাকা নিয়েছো। তখন চোখ টোক কুচকে রক্তিম তাকিয়ে বললো বেশ করেছি, টাকা নিয়েছি। এই দু একটা কথা হতে হতে বাবা এসে ঢুকেছে ঘরে, এসে মানে চিৎকার চেঁচামেচি। একমাত্র দিদি রক্তিমকে খুব বোঝে, দিদি বেশ গোটা 4-5 টিউশনি করে, বাবাকে সংসারেও হেল্প করে, ভাইকেও এটা ওটা দেয়, ভাইকে খুবই ভালোবাসে, ভাইকে অনেকটা ছোট ভাই। তো রক্তিম তখন কলেজে যায়নি, মানে 11-12-এ পড়ে, খালি দিদি ভীষণ ভালোবাসে। আমি এটা ছোট গল্প, বাকিটা তোমাদের ওপরেই ছাড়া থাকবে, আমি ছোট্ট করেই বলছি। তো দিদি যদিও ভালোবাসে কিন্তু শাসনও করে, খালি একটার ওপর ভীষণ জোর দেয় যে দিদি যখন ফেরে বা দিদি যখন কোথাও যায় বা কিছু, ওকে অনেকবার কিছু মানুষের সাথে, কিছু ছেলেদের সাথে মিশতে দেখেছে যাদের দিদির একেবারেই পছন্দ নয়। তো মানে স্পেসিফিক্যালি একটা ছেলের নাম ধরে বলছে যে ওই ছেলেটা যে ডাক্তারি পড়ে, অয়ন, ওর সাথে তো মিশবেই না। ওদের পাড়ারই বেশ, এরা মানে মধ্যবিত্ত না, মানে নিম্ন মধ্যবিত্ত,
এই রক্তিমের বাবা ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে একটা চাকরি করে, যৎসামান্যই মায়না পায়, এবং মা কিছু করে না, দিদি কয়েকটা টিউশন করে, আর রক্তিম তো পড়াশোনা করছে। এবার অয়নের সাথে মিশবি না, অয়ন ভালো ছেলে না, কোথাও থেকে হয়তো জানতে পেরেছে বা যাই হোক, কিন্তু অয়নের সাথে আবার রক্তিমের খুব, কারণ অয়ন সেই তখন সানগ্লাসটা আজকে থেকে অনেক বছর আগের কথা, তো আমাদের বয়সটা মিলিয়ে আমরা বুঝতে পারি না, সেই 11-12 তখন না ছিল কেবল টিভি, না ছিল মোবাইল ফোন, সেই সময়কার কথা। সেই সময় অয়ন বড়লোকের বাড়ির ছেলে, ডাক্তারি পড়ছে, আর চোখে সানগ্লাস টানগ্লাস, সেই কানে ওয়াকম্যান, তখন জানি না তোমরা জানো কিনা, ওয়াকম্যান বেরিয়েছিল, সেই কানে বেরিয়ে আমারও ছিল, তো যাই হোক, তো মনে পড়ে গেল। তো সেই কানে ওয়াকম্যান দিয়ে মানে খুব মানে রোয়াবি বা অন্য ছেলেদের, আর ওরা না হাঁ করে দেখে, এদের তো নেই, আর কোথাও যেতে গেলে সব খরচা কিন্তু এই দেয়, মানে বেশ, কাজেই এর পিছনে এরা কিন্তু সব সেই মানে মাছির মতো, কেননা এই সব খরচ দেয়, এটা ওটা, সিনেমা গেলে বাড়ি থেকে তো টাকা দেবে না, সিনেমা গেলে এই সিনেমা দেখায়, সব কিছু এই করতে করতে একদিনের কথা, ওদের পাড়াতেই থাকে একটি মেয়ে, এবং সেই মেয়েটি, ও এত সুন্দর না, ওর নাম লাভলি, মানে ও এত সুন্দর মেয়েটি, কিন্তু মেয়েটি না বোবা কালা, তো না জন্ম বোবা, জন্ম কালা, তো ওরা দুই যমজ ভাই বোন, মানে এই মেয়েটি আর মেয়েটির দাদা, দেখতে কিন্তু একরকম না, এর হয় কিন্তু মানে সিয়ামিজ, মানে ওই কি জানি বলে, সেই রকম টুইন্স না হলে কিন্তু সবসময় একরকম হয় না দেখতে, এরকম অনেক আছে যারা একরকম দেখতে না, কিন্তু যমজ এরা, মা বাবা, এবং এই বোবা কালা এই মেয়েটি লাভলি, আর লাভলির দাদা, তো দাদার তো প্রাণ বোন, কিন্তু বোন তো কথা বলতে পারে না, খুব একটা কোথাও যেতেও দেয় না, এদের বাড়িতে এই রক্তিমের দিদিকে ভীষণ ভালোবাসে, মানে একটু পড়ায়, তারপরে একে ভীষণ ভালোবাসে, আর এদের বাড়িতে নিশ্চিন্তে ছাড়ে, আর রক্তিমও না ভালোবাসে মেয়েটিকে, মানে এই লাভলিকে, অনেক ছোট তো ভালোবাসে, দিয়ে এবার মানে তখন উঠতি বড় হচ্ছে, তো একদিন এরকম কোনোভাবে, ছোট গল্প, আমি ছোটোর ওপর দিয়েই বলছি, কোনোভাবে এই ডাক্তারি পড়ে ছেলেটি অয়ন, এর চোখে পড়ে যায়, এবং ও কথা দেয় যে তোকে আমি ওয়াকম্যান দেবো, দুর্গাপুজোর যে কোনো একটা দিন তুই আমাকে, আমার গাড়িতে করে আমি বেরোবো, বেড়াতে যাব বন্ধুরা মিলে, তুইও সবাই মিলে ওই লাভলিকে নিয়ে নিবি, তা আমরা ঠাকুর দেখতে যাবো। তখন ও বলে আমাকে তো আমার দিদি যেতে দেবে না, ও তো মনে মনে জানে অয়নের নাম শুনলে দিদি একেবারে ডান্ডা পেটা করবে ওর, তবে সত্যি তুই শুধু ঘুরে আবার টাইম মতো লাভলিকে বাড়িতে দিয়ে যাবি তো, নাহলে কিন্তু সাংঘাতিক হবে। তখন বলছে হ্যাঁ তোর কোনো চিন্তা নেই। তো যাই হোক, সেই দুর্গাপুজো সময় এলো, অষ্টমীর দিন এলো, লাভলি ওদের বাড়ি এসছিল, এবং ওদের বাড়িতে এসেছিলো সময় কাটাবে বা দিদির সাথে কোথাও, কেউ কিছু জানতেও পারলো না, চুপি ওই গাড়িও এলো, এবং লাভলিকে গাড়িতে তুলেও দিল, এবং বিকেল 5টা সাড়ে 5টার মধ্যে ফেরত দেওয়ার কথাও হলো, কিন্তু সেই সময় আর হলো না, মানে লাভলি আর বাড়িতে ফিরলো না। তো তারপর তো সাংঘাতিক অবস্থা, বোবা কালা একটা অসহায় মেয়ে, সেই আমি আর ডিটেলে যাচ্ছি না, তো সেই মেয়ের কিন্তু সেই মেয়ে আর ফিরল না, কিন্তু সেই মেয়ের বডি পাওয়া গেল, গলা মানে এই জায়গাটা কাটা অবস্থায় একটা জায়গায় ওকে পাওয়া গেল, তো সাংঘাতিক অবস্থা। যাই হোক, পুলিশ কেস সেই সমস্ত হলো, কিন্তু কোনো প্রমাণ ছিল না যে ওই কী বলে জানি যে মানে মার্ডার ওয়েপন বা ওই সব কিছুই ছিল না, কিন্তু মেয়েটি এরকম চলে গেল। আর তারপরে শোনা যায় যে এরা মানে বাবা মা আর মানে থাকেননি বেশি দিন, ভাই এখান থেকে চলে গেছিলো, ওরা অন্য জায়গায় গিয়ে থাকবে, এখানে আর থাকতে পারেনি। তো মারাত্মক একটা ঘটনা, একটা মানে মারাত্মক একটা ভুলের মধ্যে দিয়ে মারাত্মক কর্ম, এবং প্রচুর পুলিশ থেকে এই ছেলেটিকে ডাকা হয়েছে, সেই ছেলেটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এই রক্তিম চেপে গিয়েছে, যে তো মানে ও হয়েছে। আর মার্ডার ওয়েপনটা যে ওকে যে মেরেছে এবং মার্ডার ওয়েপন পায়নি যে, সেইটা পরবর্তীকালে কিন্তু রক্তিমও জানতে পেরেছিল, বন্ধুবান্ধবের মধ্যে না, ওদের অন্যান্য বন্ধুবান্ধবরাও কিন্তু ওই ঘটনাটা যেটা ঘটিয়েছিল ওরা, বাজে যে কেসটা, বেশ 3-4 জন বন্ধু মিলে, এবং ওকে যে মারা হয়েছিল, মেয়েটিকে যে শেষ করে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছিল যে
একটা বাটির মধ্যে না ওই আমি আর ডিটেল যাচ্ছি না, বরফের মানে বরফ জমে গেছিলো, সেই বরফের ওই যখন চাংটিটা এরম তোলে না, বরফটা এরম গোল মতো, সাইডটা মারাত্মক ধারালো, বরফের টুকরো, কিন্তু টুকরোটার চেহারা এরম প্লেটের মতো। ওটা তো নেশা মানে ওই সবগুলো ছিল বা যাই হোক, ওই একটা বরফের যেটা গলে বেরিয়ে গেছে, তার জন্য মার্ডার ওয়েপন আর ওরা পায়নি, ওই ধারালো জিনিসটা দিয়ে ওর গলাটা কাটা হয়েছিল। তো যাই হোক, পরবর্তীকালে সম পরিমাণ দোষী ছিল এই রক্তিম। তো যাই হোক, একটা মারাত্মক জার্কিং হলো, এবং রক্তিমের মাথাটা প্রায় একদম, ও ঘুমোচ্ছিল, স্বপ্নে ও ভিতরে ভিতরে এগুলো দেখছিল। তো তোমাদের বলছি যে ও যে বেরিয়ে এলো, আসলে ওই যে হোটেলটায় গেছিলো, একটা একতলা বাড়ি, যেটা এরা চলে গেছিল, এরা এই পাড়া ছেড়ে ওইখানে গিয়ে, এই ভাইটা তারপরে চাকরি বাকরি করে এই বাড়িটা কিনেছিল। বাবা তো আগেই মারা গেছেন, মা ছিলেন, মাও চলে গেছেন। আর রিসেপশনে যখন ছেলেটির সাথেও কথা বলবে, তখনও বড় করে এই লাভলির ছবি, ওই ছবিটাও দেখেছিল, গায়ে কাঁটা দেয়। মানে ও যখন রিসেপশনে বাবুলাল টাকা দিচ্ছে, তখন অলরেডি ও ওই ছবিটাও দেখে। এটা লাভলিদের বাড়ি। লাভলিই ছিল না, লাভলি তো তার অনেক আগে চলে গেছে। কিন্তু যাই হোক, জার্কিংয়ে ঘুমটা ভেঙে যায়। তারপরে মানে ওর মারাত্মক একটা ভিতরে একটা অনুশোচনা, কিন্তু বলেনি না ব্যাপারটা, পুরো এমন একটা কর্ম না যে পুরোটাই গিলে ফেলেছিল। জীবনটাও ওর মারাত্মক, না ভালো করে চাকরি করতে পারে, না দুটো পয়সা করতে পারে। তো যাই হোক, এই করতে করতেও বাইরে আর কিছু ধাবা টাবায় কিছু খায়নি, ওরা ঘুমিয়েই পড়েছে আবার। আর বাবুলালও তখন, বাসটা তখন তীব্র মানে জোরে ছুটছে, এবং ও আবার ওর চোখটা বন্ধ হয়ে আসে। তো সকালবেলা বাড়ি আসে, বেল বাজায়, দরজা খুলেছিল ওর বোবা কালা ছেলে। তো বোবা কালা ছেলেটির নাম অরিন্দম। ওর দুই ছেলে, তোমাদের আগেই বললাম, একটি ছেলে নর্মাল, কিন্তু আরেকটি ছেলে ওর বোবা কালা। তো হয়তো এভাবেই কর্ম ফিরে আসে। ও হয়তো পুলিশের জালে ধরা পড়েনি, কিন্তু এমন জায়গায় বিচার হলো যে ওর সন্তান বোবা কালা, আর বোবা কালা সন্তানকে ভালো করেও ট্রিটমেন্টও করাতে পারে না, কেননা ও ফাইন্যান্সিয়ালিও কিন্তু। তো সেটাই বলছি যে এই গল্পের মাধ্যমে এটাই হয়তো বলা, যে কর্ম কাউকে আমরা সবসময় দেখতে পাই না, সবসময় কনসপিকুয়াস শাস্তি হয়তো আসে না, কিন্তু আমরা তো কারুর লাইফ দেখতে যাচ্ছি না, যারা শাস্তি পায়নি বা যারা ছাড়া পেয়ে গেছে। এইটা গ্যারেন্টি যে কোনো না কোনোভাবে শাস্তি কিন্তু ঈশ্বর তাকে দেবেন, ইনকনসপিকুয়াস হলেও মানে শাস্তি তাদের পেতে হবে। এবং এই শাস্তিটা আর বরং পুলিশের শাস্তি বা যে শাস্তি হোক, সেটা সাময়িক হলেও হতে পারে, কিন্তু এটা কিন্তু জন্মান্তরের শাস্তি হয়ে যাবে। মানে এত ভয়ানক যে ক্ষেত্রে অপরাধ, এইভাবে যতই চেপে যাও, তার জবাবদিহি কিন্তু করতে হবে। তো যাই হোক, এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা আমাকে জানিও। আর তোমরা যদি এরকম গল্প আরও শুনতে চাও, বা কি ধরনের আলোচনা তোমরা শুনতে চাও, আমাকে মাঝে মধ্যে একটু জানালে সেই বুঝে আমি তো নিজের মতো করেই শেয়ার করতে থাকি, যেরকম বলবে সেইভাবেই। আর কয়েকটা প্রশ্নও এসেছে, সেগুলোর উত্তর দেবো। আর গল্প তোমরা শুনতে চাও কি না জানিও। ভালো থেকো, আর যে যেখানে আছো কজে থেকো।